গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আমার আজকের ভিডিওটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে সময় এখন সকাল 9টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর রবিবার মানেই দেখবে স্পেশাল কিছু খাই মনে হয়। তো যেই না ভাবা অমনি কাজ। তো দেখো বাড়িতে দেখতেই পাচ্ছ মাটন চলে এসছে, তো ম্যারিনেট করে রাখলাম। ঘরে যেহেতু টক দই ছিল না, তার জন্য লেবু আর নুন, হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম। তো আগে একদিন আমি ওই সিদ্ধ করে রান্না করেছিলাম, খেতে ভীষণভাবে ভালো হয়েছিল। তো আজকেও ওই রকম প্রসেসেই রান্না করব। তো প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখলাম, আর এখন বসেছি এই যে শাক পাতাগুলো বাছতে। তো কলমি শাক নিয়ে এসছে বাজার থেকে, একটুখানি শাক করব আর মাংসের সাথে দেখবে একটুখানি ভাজাভুজি না হলে কিন্তু ভালো লাগে না। তো ওই মেনুতে আজকে হবে পটল ভাজা, কলমি শাক ভাজা আর হচ্ছে মাটনের ঝোল। তো যাই হোক, খুব বেশি ঝোল করব না, ওই মিডিয়াম করে করব। আমার আবার মাংস চিকেনই বলো বা মাটনই বলো, খুব বেশি ঝোল কিন্তু আমাদের বাড়ির কেউই পছন্দ করে না। বেশ খুব কষাও হবে না, আবার মানে খুব টেলটেলে ঝোলও হবে না, ওরকমভাবেই আজকে রান্নাটা করব। তো এই যে আগে সবজিপাতিগুলো সব কেটে কুটে নিচ্ছি, তারপর কিন্তু রান্না বসাবো। তো ওদিকে তো ম্যারিনেট করে রেখে দিলাম। যতক্ষণে আমি সবজি কাটাকুটি শুরু করব ততক্ষণ কি বলো তো ম্যারিনেটটাও ভালোভাবে হয়ে যাবে। আর যে কোনো মাংসই যদি একটুখানি আগের থেকে ম্যারিনেট করে রাখা যায় না, তাহলে তার স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছো যে আমাকে প্রায় দিনই মিস করো, তার জন্যই তোমরা বলছো কি বলো তো রোজ ভিডিও দিতে। কিন্তু বিশ্বাস করো আমি এই একদিন অন্তর একদিনটাই মেনটেন করতে পারছি না। তা রোজ কি ভিডিও দেব, এত চেষ্টা করছি, তবুও কিন্তু কিছুতেই আমি সেই সিস্টেমেটিক রেগুলার ভিডিও দিতেই পারছি না। শরীর ভালো যাচ্ছে তো মন ভালো যাচ্ছে না, মন ভালো যাচ্ছে তো শরীর ভালো যাচ্ছে না, এই হয়েছে সমস্যা। তো যাই হোক, যেভাবে ভিডিও দিচ্ছি তোমরা একটুখানি আমার পাশে থেকো, তোমাদের সকলকে এই রিকোয়েস্টই করব। আজকে আগে রান্নাটা সেরে নেব, তারপর ঘরের কাজে হাত দেব। তো দেখো দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যেই, কারণ দুই দিকে যদি সমান তালে রান্না করতে থাকি তাহলে অনেকখানি সময়টাও বাঁচবে, আবার তাড়াতাড়ি রান্নাবান্নাটাও হয়ে যাবে। এই রান্না নিয়ে সারাদিন পড়ে থাকতে একদমই ভালো লাগে না। তো ওই জন্য এদিকে কড়াইতে শাকটা বসিয়ে দিলাম, আর ওদিকেও আলাদা করে কড়াইতে আলুটা আগে ভেজে নিচ্ছি মাংসের, যেটা ছাড়া একদম মাংস কিন্তু কমপ্লিটই না। বলো আলু ছাড়া মাংস খেতে ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। তো আর ওই যে ছোট কড়াইটা দেখছো ননস্টিকের, ওটা সাইজে অনেকটাই ছোট আর কি, ওটা মাংস রান্না করতে গেলে একটু টানাটানি হয়। তো ওই জন্যই এদিকে অ্যালুমিনিয়ামের বড় কড়াইটা বসিয়েছি। আর অ্যালুমিনিয়ামের কড়াইয়ে রান্না করা মানে কি বলতো অনেকখানি মাজার সময় প্রেশার দিতে হয়, ওই জন্যই ভয়ময় আমি ওই ননস্টিকের কড়াইতেই মানে ডেলিকার রান্নাগুলো করি। তবে মাংসের দিন আর কি একটুখানি বড় কড়াই হলে বেশ কষাকষি করতে বেশ জায়গাটা একটু বেশি হলে ভালো হয়, তাই না বলো? তো ওই জন্যই বড় কড়াইটা এইদিকে বসিয়েছি। আর এই দেখো পরে কাশ্মীরি লঙ্কাটাও আমি মাংসের উপর দিয়ে রেখেছি। আর এখন এদিকে পটল ভাজাটা আগে বসিয়ে নিচ্ছি, মানে আলু ভাজলাম তারপর অনেকটা তেল ছিল, তো সেই তেলের মধ্যেই পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো পটল ভাজাটা হয়ে গেলেই মাংসটা বসিয়ে দেবো, তাহলে রান্নাবান্না মোটামুটি হয়ে যাবে। দেখবে তাড়াতাড়ি রান্না যদি সারা হয়ে যায় না, তাহলে আমাদের মন মেজাজ কিন্তু অনেকখানি ভালো হয়ে যায়। তো এদিকে প্রেশার কুকারে এই যে সিদ্ধ করতেও মাংসটা বসিয়ে দিচ্ছি, ওই 4টে মতো গ্যাসের আঁচ বাড়িয়ে সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। তারপর কড়াইতে মশলা কষিয়ে, যেমনভাবে রান্না করো তোমরা সেভাবেই করব, মানে কড়াইতে মশলাপাতি কষিয়ে তারপর মাংসটাই সিদ্ধ মাংসটা দিয়ে দেবো, সেটাও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে জল দিয়ে আর কি নামিয়ে দেবো। তো ততক্ষণে দেখো এই যে শাকটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো শাকটা কমপ্লিট হওয়ার পরে কড়াইটাও ধুয়ে মেজে একদম রেখে দেবো। তো একদিকে রান্না হয়ে যাবে, আর একদিকে যদি ধোয়া হয়ে যায় তাহলে দেখবে অনেকখানি কাজ কিন্তু আমাদের সহজ হয়ে যায়। তো পটল ভাজাও দেখো প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো আজকে কি করেছি বলো তো, রান্নার দিকটা আগে সেরে তবেই আমি অন্য কাজে হাত দেবো। কি ভালো যে লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই দুদিন কি বলো তো বৃষ্টি হওয়াতে না ওয়েদারটাও বেশ ভালো আছে। তো ওয়েদার দেখবে ভালো থাকলে আমাদের মন মেজাজও কিন্তু ভালো থাকে। তবে আমার কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, তোমাদের যেই জন্যে বলছিলাম। তো ওই জন্য রেগুলার মানে যে একদিন অন্তর একদিন যে ভিডিওর ব্যাপারটা, ওটাও তো একটা রেগুলার, তো সেই রেগুলারিটিটাও আমি মেনটেন করতে পারছি না। ভিডিওটা
রবিবারে করা, কিন্তু আমার যেহেতু ভয়েস ওভার দেওয়া ছিল না তাই তোমাদেরকে মঙ্গলবার আমি পোস্ট করতে পারলাম না, আমার আবার ডিলে হয়ে গেল। কি যে আমি জানি আমার চ্যানেলের অনেকটা ক্ষতি হচ্ছে, তবুও কিছু করার নেই। আগে তো আমরা নিজেরা ভালো থাকবো, তারপর আমাদের কাজকে ভালো রাখার চেষ্টা করব, তাই না? তো নিজেকে অনেক বেশি মোটিভেট করার চেষ্টা করছি। সব মানুষই দেখবে সমানভাবে সব দিন যায় না, কখনো দেখবে অনেক বেশি নিজেকে মোটিভেট লাগে, আবার কখনো দেখবে অনেক বেশি মানসিকভাবে দুর্বল লাগে। এই যে দুই রত্ন আমার, এই একজন কাচের টুকরো আর এই একটা কাচের টুকরো, দুটো কাচের টুকরোকে রত্ন বানানোর চেষ্টা চলছে। এই যে তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েদেরকে, যেন এই কাচের টুকরো দুটোকে আমি রত্ন বানাতে পারি, হীরের টুকরো বানাতে পারি, বুঝেছো? তো তোমাদের মধ্যেই একজন আমাকে জিজ্ঞেস করেছিলে, দিদি ভাই তোমার কটা ডটার? তো এই যে আমার হচ্ছে 2 মেয়ে, তো তোমাদেরকে ওটাই শেয়ার করে দিলাম। আর একটা জিনিস শেয়ার করি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো বড় মেয়ে, এই যে আজকে রথযাত্রা সেই উপলক্ষে এই ড্রয়িংটা এই যে করেছে, এখনো কমপ্লিট হয়নি অবশ্য, আর কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই আরও একবার শেয়ার করে দেব। তোমরা সবাই দেখে জানাবে যে কেমন এঁকেছে মেয়ে। তো যাই হোক, যে বোন আমাকে জানতে চেয়েছিল যে আমার কয় মেয়ে, তো তার নাম হচ্ছে সুলক্ষণা ঘোষ। তো আমার 2 মেয়ে, আরও একবার বলে দিলাম। তো দেখো এখন এই যে মাটনটা রান্না হয়ে গেছে কষিয়ে, আর এই যখন কষিয়ে মাটনটা রান্না করছি কী যে গন্ধ ছেড়েছে, মাটনের গন্ধ কি বলতো, সারা ঘর একদম মোমো করতে থাকে, তাই না? আর তখন আর আশেপাশে কোনো কিছু মেনুর প্রয়োজন পড়ে না, মনে হয় গরম গরম ভাত আর একটুখানি মাটন হলেই হয়ে যায়। তবে আমরা কিন্তু মাঝখানে মাটনটা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, জানো তো। তো হাজব্যান্ডের ওই যে মাটন স্টু বানাতেই আর কি আবার মাটনের প্রতি ভালোবাসা জন্মেছে। তো যাই হোক, এই দেখো জামা কাপড় বলছি, এই যে পর্দাগুলো কেচেছিলাম, তো সেগুলো একটুখানি রোদে শুকিয়ে নিয়েছি ভালো করে। তারপর এখন এই যে ভাঁজ করে এখন জায়গা মতো তুলে দেব। তো এই পর্দাগুলো এখন আর ইউজ করব না, ওই জন্য একদম তুলে রাখবো। আর এখানে দেখো কালকে ক্যান্টিন থেকে কিছু মালপত্র নিয়ে এসেছিলাম, সেগুলোই এখন জায়গা মতো গুছিয়ে রাখবো। তো এনে ওই কি বলবো, ডাইনিং টেবিলের উপরেই পড়েছিল। আর এই যে ডিশওয়াশটা দেখছো, এটা আবার একটার সাথে একটা ফ্রি, জানি না কোনো নামি দামি ডিশওয়াশ নয়, কেমন কি হবে জানি না, তবে একটা মানে কিনেই দেখলাম আর কি, রিস্ক নিয়ে যে কেমন হবে দেখি, সেই তো বাসনই মাজবো, তো ওই জন্য কিনেই নিয়েছি। আর টুকিটাকি এই যে যেগুলো ফুরিয়ে গেছিলো সেগুলো সব নিয়ে এসেছি, এখন এইগুলোকে জায়গা মতো গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে আমার র্যাকটা দেখছো, এত কাজে না দেয় না, তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না, ভীষণই কাজের একটা র্যাক। আর ওয়াশিং মেশিনের পাশে একদম সুন্দরভাবে ধরে গেছে। আর এখানে দেখেছো এই যে চিনেমাটির টপগুলো আমি নিয়ে এসেছিলাম, তারপর কালকে কি করেছি বলো তো, এই যে স্টোন চিপস যেগুলো সেগুলো কিনে এনেছি, জানো তো। আর কালারিং যে পিবেলসগুলো আছে সেগুলো এর উপরে ছড়িয়ে দেবো, নয়তো কি হচ্ছে বলো তো, এই টবের মধ্যে থাকলে না গাছগুলো তো ভীষণই হালকা হয়, সেগুলো না বেশি হাওয়া দিলে বা একটু নাড়াচাড়া করে ঘর মোছা ঝাড় দেওয়ার সময় টানাটানি করলে না উল্টে পড়ে যাচ্ছে টপ থেকে। তো প্রথমে আমি কিছুটা পেপার গুজে রেখে দিয়েছি গোড়ার মধ্যে, তারপরে ওই টোন চিপসগুলো ভালো করে দিয়ে দিলাম যাতে বেশ ভারী হয়ে যায়। তারপরে এই যে কালারিং স্টোনগুলোকেও দিয়ে দিলাম আর কি। তো মেয়েরা আবার বলছে এর নাম আর কি পিবেলস, তার জন্য তোমাদের আমি পিবেলস বলেই বললাম, আমি অবশ্যই মানে রঙিন পাথর বলেই বলে থাকি। আর এখানে এই যে আরও একটা গাছ নিয়ে এসেছিলাম, সেই গাছটাতেও দেখো দিয়ে দিচ্ছি। এগুলো কবে থেকে ভাবছি কি বলো তো, এগুলো সব ঠিকঠাক করব, একটু ঘরটাকে গোছাবো, কিন্তু সময়ই পাচ্ছি না, আর মন মেজাজের জন্যও হচ্ছিল না কাজগুলো। অবশেষে কাজগুলো কমপ্লিট করতে পেরে ভীষণই ভালো লাগছে। আর এই যে নতুন গাছটা নিয়ে এসেছি, ওই গাছগুলো অবশ্য আমার অনেক দিনের, আর এই গাছটা কিন্তু আমি নতুন এনেছি, এটা একটা রাবার প্ল্যান্ট এনেছি, আর্টিফিশিয়াল রাবার প্ল্যান্ট। তো এটার মধ্যেও কি করলাম বলো তো, স্টোনগুলো দিয়ে নিচ্ছি, তারপরে ওই কালারিং স্টোনগুলো উপর থেকে চাপিয়ে দেবো, তাহলে বেশ দেখতে ভালো লাগবে আর কি। তাহলে টপটাও ভারী থাকবে আর উল্টে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো ওই জন্যই এই ব্যবস্থা সবসময় কি বলো তো, মাথা খাটিয়ে বুদ্ধি বার করে করে এই সংসার চালাতে হয়, বুঝেছো। আর এটা কিন্তু কোনো চিনেমাটির টব নাই, এমনি যে মার্কেটে প্লাস্টিকের যে টবগুলো পাওয়া যায় সেই টবেই রাখলাম আপাতত, কারণ চিনেমাটির টবের তো অনেকই দাম।
এখন ওটা কিনতে পারিনি, পরে যদি মনে করি যে চিনেমাটির টবে ওই গাছটা রাখবো তাহলে রাখবো, নয়তো ওই প্লাস্টিকের টবেই থাকবে। তো দেখো এদিকে মাটনটা কষিয়ে বসিয়ে দিয়ে আমি ওই কাজগুলো সেরে নিলাম। এখন দেখো মাটন কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ঢেলেও নিলাম, আর দারুণ খেতে হয়েছিল, আর কি গন্ধ বেরিয়েছে তোমাদের আবারও বারবার বলছি। মানে এখন এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও মনে হচ্ছে আমার নাকে মাটনের গন্ধ ঢুকে আছে, বুঝেছো। আর আজকে দেখো চুলটা একটু ভালো করে তেল দিয়ে নিচ্ছি, এত খুশকি হয়েছে না। এই বর্ষার জল যেই চুলে পড়েছে আর আবারও আমার খুশকি শুরু হয়ে গেছে। এই খুশকিটা কি বলো তো, একদম ভালোভাবে আমার একদমই যায় না। এই শীতকাল আর বর্ষাকালে আমার এই এক সমস্যা হয় জানো তো, খুশকি নিয়ে। তো এখন ভালো করে একটু তেল নিয়ে নিচ্ছি চুলের মধ্যে। মেয়েকে বললাম একটু দিয়ে দিতে, কিন্তু আজকে ওর মুড নেই, তাই মেয়ে দিল না তেলটা। তো আমি নিজে নিজেই নিয়ে নিলাম আর কি তেল নিয়ে। এখন এই যে চুবড়ি বুড়ি সেজে নিয়েছি, একদম খোপা একটা করে নিয়েছি, তারপর এই কাজে লেগে পড়লাম। তো এই যে তোমাদের আগেই বলেছিলাম যে আগে রান্নাবান্না সারবো, তারপর বাকি কাজকর্মে আজকে হাত দেবো। তো যেরকম বলা সেরকমটাই কাজ আর কি। তো চলো তোমাদের কিছু কমেন্টের, যারা আমাকে কমেন্ট করে করে প্রতিনিয়ত উৎসাহ দাও, তো বেশ কিছু নতুন নাম আমি আমার কমেন্ট বক্সে দেখতে পাই, তাদেরই নামগুলো এখন নেব। তারা হলো সুপর্ণা বাইন ব্লগ, শর্মিষ্ঠা ভট্টাচার্য, ঝুমা ঘোষ, মল্লিকা, তিথি সিম্পল লাইফস্টাইল, মনীষ মিনি ওয়ার্ল্ড, নিপা পাল, স্বপ্না দাস। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। জানি সবাই সবসময় কমেন্ট করে উঠতে পারে না, কিন্তু আমি বুঝি যে তোমরা আমার প্রতিনিয়তই পাশে আছো, আমার ভিডিও দেখো। তবে মাঝে মধ্যে একটুখানি কমেন্ট করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে, আর আমি বুঝতে পারবো যে তোমাদের টাচে আমি আছি। তো যাই হোক, দেখো বিছানাপত্র গোছাগুছি করে নিয়েছি, এখন ঝাড় দিয়ে ঘরটা মুছে নেওয়ার পালা। আর এই যে চুলে তেল নিয়েছি বলে কি বলতো, যেন কোথার থেকে এত গরম লাগে, ওই জন্য আমি চুলে তেল নিয়ে একদমই থাকতে পারি না। যেদিনই তেল দিই ওই ঘন্টাখানেক মতো রেখে আর কি, তারপর শ্যাম্পু করে ধুয়ে দিই। তো ওই জন্যে আমার ভাইয়ের বউ, আমার মা সবাই আমাকে বকাবকি করে জানো তো, বলবে তুই মাথায় তেল নিস না, ওই জন্য তুই শরীর খারাপ হয়, এই ওই এটা ওটা বলে। কিন্তু বিশ্বাস করো আমার আবার তেল নিলে যেন মনে হয় বেশি শরীর খারাপ হয়। আর এই দেখো এই যে ফুলটা দেখছো শালুক ফুল, এটা আমি নতুন নিয়ে এসছি। পাতাগুলো দেখো কত বড়। আমার মেয়ে বলছে পদ্ম ফুল, কিন্তু আমি বলছি যতটা চিনি পদ্ম ফুল না, এটা শালুক ফুল না কি ফুল যেন। তবে মনে হচ্ছে কি বলতো, এই ঘরে এই যে স্ট্যান্ডটা আছে সেটার মধ্যে মানাচ্ছে না, বেকারই নিলাম। তো যাই হোক, তোমাদের বলি ঘর সাজানোর প্রতি আমার এত নেশা, আমাকে যদি কোনো জিনিস কিনে না দাও কোনো দুঃখ নেই, কিন্তু ঘর সাজানোর জিনিস কিনতে যেটা আমার পছন্দ হবে সেটাই যদি কেউ বাধা দেয় তাহলে আমার একদমই ভালো লাগে না। তো ঘর সাজানোর জিনিসের প্রতি আমার এতটাই উইক পয়েন্ট, ভীষণভাবে সংসারটাকে ভালোবাসি, তাই প্রতিনিয়ত ভাবি কি করে নিত্য নতুনভাবে ঘরগুলোকে সাজিয়ে তুলবো, আর সুন্দর থেকে আরও সুন্দরতম করে তুলবো। কারণ সুন্দরতার কোনো শেষ নেই, তাই না বলো। তো যত বেশি দেখবে ঘরকে তুমি সাজিয়ে গুছিয়ে রাখবে, তত বেশি কিন্তু দেখতে সুন্দর লাগবে, মনটাও ভালো থাকবে। যারা ঘর সাজাতে বিশেষ করে ভালোবাসে তাদের কথাই বলছি, আর যারা ভালোবাসে না তাদের কাছে এই সব কাজগুলো পরিশ্রম বলে মনে হবে। কিন্তু আমি যেহেতু ভালোবাসি, তাই আমার কাছে মানে ঘর সংসারের কোনো কাজই কিন্তু পরিশ্রম বলে মনে হয় না। কাজ করতে ভীষণভাবেই পছন্দ করি, তাই সব সময় চেষ্টা করি ঘরবাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন রাখার। আর যত বেশি নিট অ্যান্ড ক্লিন থাকবে বাড়িঘর, ততই কিন্তু বাড়িঘরে পজিটিভিটি কাজ করে। তাই জীবনে পজিটিভিটির জন্য কিন্তু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজন। সেদিন কোনো একটা ব্লগে আমাকে কেউ জিজ্ঞেস করেছিল যে আমার বাড়ি কোথায়। তো প্রথমে আমি ব্যারাকপুরের কথা বলেছিলাম, সেই ব্যারাকপুরের নাম শুনে আবার তুতুনস ব্লগ আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি ব্যারাকপুরের কোথায় থাকতে। তো আমি ব্যারাকপুরে লাটবাগানে কোয়ার্টারে থাকতাম, পুলিশ কোয়ার্টারে, যেহেতু আমার হাজব্যান্ড পুলিশে সার্ভিস করে তো ওই জন্যই আর কি পুলিশ কোয়ার্টারে থাকতাম। তুমিও লিখেছো যে তোমার হাজব্যান্ড আর্মিতে ছিলেন, তো আমি তোমার কাছাকাছিই ছিলাম, কারণ আর্মি কোয়ার্টার থেকে আমাদের লাটবাগান পুলিশ কোয়ার্টার খুব একটা দূরের না। তো ভীষণই ভালো লাগলো, তুমি ঠিকই বলেছো, যখন একই জায়গার নাম শুনি আমরা তখন কিন্তু আমাদের কোথাও যেন মনে হয় যে অনেকখানি আপনজন আমরা, অনেক কাছের মানুষ আমরা, তাই না। তো তোমার কমেন্টটা পড়ে আমার ভীষণই ভালো লাগলো, আর দেখলামও তোমার কিছু কিছু ব্লগও আমি দেখে এসেছি কিন্তু তোমার চ্যানেলে গিয়ে। তো ভীষণই ভালো লাগলো যে আমার মতো একজন বন্ধু, আর একটা বন্ধু পেলাম। তো ভালো থেকো, আর তোমার কাজ মন দিয়ে করো আর এগিয়ে যাও।
দাও এই কামনাই করি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো। তো আজকের মতো টাটা।